আচ্ছা আমি ঠিক 10টা বেজেছে, আজ আমি টাইম মতোই চলে এসেছি, কারণ রাত হয়ে গেলে না খুব প্রবলেম হয়। তাই জন্য আমি যারা যারা এখনো এসে পৌঁছাননি আমার লাইফে, তারা আশা করি তাড়াতাড়ি এক্ষুনি জয়েন করে যাবেন, কারণ তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি আমি শুরু করতে পারবো। আচ্ছা হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এবার নূপুর ম্যাডাম এসেছেন, বলছেন এসে গেছি, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা মৌসুমী ভট্টাচার্য চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা যারা যারা দেখছেন শুরুতেই এসে গেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমার লাইভটা। ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথমে একটু বলে নিই যে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, সবাই জানেন যে একটা ভীষণ বিচ্ছিরি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সকলের মনটাই এখন খারাপ, কিন্তু যাই হোক না কেন আমাদের তো বেঁচে থাকার জন্য এগিয়ে যেতে হবে জীবনে। আমাদের প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ নিয়েই তো চলে, অর্থাৎ কিন্তু আমাদের কিছুই জীবন থেমে থাকে না। তাই মনকে সান্ত্বনা দিয়ে আমরা যাতে আবার নতুনভাবে এগিয়ে যেতে পারি, আর যে সমস্ত অপরাধগুলো হচ্ছে তার প্রতিবাদ অবশ্যই আমরা করছি এবং করব, কিন্তু তার মধ্যেও যতটুকু পারি আমরা আমাদের নতুন করে সামনের জীবনটাকে যাতে এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা চেষ্টা অবশ্যই করব। আচ্ছা এবার আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে গেছেন চটপট, সকলকেই ধন্যবাদ। অঞ্জুলা সেন চৌধুরী, থ্যাংক ইউ অঞ্জুলা দি, তুমি চলে এসেছো। তুমি তো কোনো দেখতে খেয়াল করতে পারো না এতদিন ধরে, আজকে এসেছো, এর জন্য থ্যাংক ইউ, ফার্স্ট টাইম। আচ্ছা যেটা আমি বলছিলাম যে আজকে আমি যেটা বলবো, আমি প্রত্যেকবার পিউ সাহা হোনা এসে গেছি, থ্যাংক ইউ পিউ। আচ্ছা সুজাতা মৌলিক ওয়াচিং, থ্যাংক ইউ। সকল অঞ্জলাদি বলছে এসে গেছি। আচ্ছা কেমন আছো আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো পিউ? ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা মা তো ভালো আছে, আমি তো এসেছিলাম তোমার মায়ের লাইভেও আমি ছিলাম আগের দিন, ভালো লেগেছে খুব আমার। অর্ক চ্যাটার্জি বলছেন এসে গেছি। আচ্ছা বলে না বারবার আমারটা ডিস্টার্ব করছে, আমার হয়তো যারা আমার খুব কাছে তারা জানো, আমার একজন অফিস কলিগ ভীষণভাবে অসুস্থ, তাকে জাস্ট নাও ভর্তি করা হলো, কলকাতা ট্রান্সফার করে ড্যাফোডিলসে একটু আগে, যার জন্য বারবার ফোনটা আসছে বলে হয়তো আজকে একটু ডিস্টার্ব হতে পারি, কিছু মনে করো না তোমরা। এই মাত্র ফোনটা আসছে বলে আমার একটু ডিস্টার্ব করছে। তাকে এইমাত্র ড্যাফোডিল লেকটাউনে নিয়ে আসা হলো, যার জন্য আমাকে যোগাযোগ করছিল। আমি বললাম একটু লাইফটা আছে, কি করবো, তাহলে আমি থাকতাম এতক্ষণ ওখানে হয়তো। যাই হোক, এই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আচ্ছা শম্পা মণ্ডল এসে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা আমি কথা না বাড়িয়ে না আমি শুরু করে দিচ্ছি আজকে লাইভটা। যেহেতু আমি অনেক দিন আসিনি লাইভে, প্রায় 1.5 মাসের ওপর আসতে পারিনি বিভিন্ন কারণে, আমার কাছে না অনেক ঘটনা জমে আছে। আমি আজকে সকলের ঘটনা একটু একটু করে ছোট ছোট ঘটনা বলবো, বেশি বড়গুলো বলবো না। আচ্ছা প্রথমে যেটা বলবো, আমি প্রত্যেক দিন ভগবানের একটা ঠাকুরের ঘটনা দিয়ে আমি শুরু করি, কিন্তু আজকে ঠাকুরের ঘটনা ওইভাবে আমি বলবো না। আজকে আমি একটা অলৌকিক ঘটনা দিয়ে শুরু করব, যেটা পাঠিয়েছেন পাপিয়া ম্যাডাম, পাপিয়া বন্দ্যোপাধ্যায়। পাপিয়া ম্যাডাম আপনি এখনো আসেননি, আপনি সকালেও আমাকে নোটিফিকেশনে জিজ্ঞাসা করেছেন আপনার ঘটনাগুলো বলবো কিনা। আমি আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে কাউকে আমি অ্যান্সার দিতে পারিনি আজকে সকাল থেকে, তবু আমি বলছি যে আপনার অন্যান্য ঘটনাগুলো আমি আস্তে আস্তে পরে বলবো। আজকে আপনার যে অলৌকিক ঘটনাটা আপনি পাঠিয়েছেন, আমি সেইটা কিন্তু দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? পাপিয়া, এই তো পাপিয়া বন্দ্যোপাধ্যায় এসে গেছেন। ম্যাডাম আপনার একটা অলৌকিক ঘটনা দিয়ে আমি আজকে শুরু করছি, বাকিগুলো আমি আস্তে আস্তে নেক্সট লাইভ আমি খুব শীঘ্রই আসবো, সেদিন একটু সময় হাতে নিয়ে আসবো, সেদিন আপনার আমি পরে আরও যে ঘটনাগুলো বলেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো, সেগুলো আমি বলবো, ঠিক আছে? আচ্ছা আজকে এটা বলছি, এসে গেছি। হ্যাঁ থ্যাংক ইউ পাপিয়া ম্যাডাম, আপনার কথাটাই আমি বলছিলাম, আপনার অলৌকিক ঘটনা দিয়ে আমি স্টার্ট করছি, ঠিক আছে? আচ্ছা পাপিয়া ম্যাডাম জানেন, তবুও আমার ভুল হলে আপনি বলবেন। ম্যাডাম আমাকে যেগুলো বলেছেন আমি সেইভাবেই বলাটা শুরু করছি। যখন এই পাপিয়া ম্যাডামের বয়স হচ্ছে, তখন স্কুলে পড়েন, 7-8 হয়তো হবেন, তখনকার ঘটনা। আমাকে উনি বলেছেন যে ওনার এক দিদি ছিলেন, স্কুলের টিচার দিদি ছিলেন, যিনি নাকি বেড়াতে ঘুরতে খুব ভালোবাসতেন। তা আজকে আমি একটু ঘটনাগুলো না খুব একটু তাড়াতাড়ি বলছি, কারণ বেশ কয়েকটা ঘটনা বলবো ভেবে রেখেছি, কিন্তু একটু শর্ট শর্ট ঘটনা বলবো আজকে। হ্যাঁ আচ্ছা এই পাপিয়া ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ বলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম আপনার বাকিগুলো আমি পরে বলবো, আজকে আপনার অলৌকিক আপনি জানেন কোনটা, সেটা দিয়ে আমি স্টার্ট করছি।
আচ্ছা, এই ম্যাডামের যে মানে স্কুলের দিদি ছিলেন, ওই দিদি মানে তখন উনি ক্লাস হয়তো 7 বা এরকম পড়ে, ছোটবেলাতেই দিদি ওনাকে ঘটনাটা ওনাদের স্কুলে এসে গল্পটা বলেছেন। উনি একবার সারনাথে বেড়াতে গেছিলেন। আচ্ছা, এবারে আমরা যেমন বলি না যে ভক্তের বোঝা ভগবান নিজেই বহন করেন, তার মনের ইচ্ছা ঠিক মতো ডাকতে পারলে ভগবান নিজেই নাকি তার মনের ইচ্ছা যেভাবেই হোক পূরণ করার জন্য চেষ্টা করেন। তারই একটা আমি এই ঘটনাটা তারই হচ্ছে এক্সাম্পল বলা যেতে পারে, আমার মনে হয়েছে অন্তত এই ম্যাডামের কাছে শুনে, বা ম্যাডাম আমার তাই বলেছেন, এটা কিন্তু ভূতের নয়, কিন্তু এটা এরম ধরনের ঘটনা। তা উনি যখন সারনাথে বেড়াতে যান, যাওয়ার পরে যেমন হয় আমাদের ক্ষেত্রে, আমরা বেড়াতে গেলে সাধারণত কি করি, আমাদের একটা নেচার আছে, বাঙালিদের বিশেষত নেচার আছে কিছু কেনাকাটা করা, আমরা সেখানকার জিনিসপত্র কিনবো, আমরা কিনি কাউকে গিফট দেওয়ার জন্য বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য আনার জন্য। তা এই দিদিরও মানে এই পাপিয়া ম্যাডামের যে স্কুল টিচার দিদি ছিলেন, সেই দিদিরও একটা খুব মানে শখ ছিল এরকম ধরনের কেনাকাটা করবেন, যার জন্যই হোক, নিজের জন্যই হোক, হোয়াটএভার, তার কারোর জন্য হোক। উনি যখন ঘুরে টুরে একটা সারনাথে একটা দোকানে গেছেন, দোকানে উনি উঠছেন, উঠে কিছু জিনিস শাড়ি টাড়ি দেখেছেন, সেখানে ওনার দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে। কিন্তু শাড়ি দুটো পছন্দ হলেও কি হবে, উনি দেখলেন যে যে দাম শাড়িগুলোর তার থেকে ওনার কাছে বেশ কিছু কয়েক হাজার টাকা ওনার কাছে কম পড়ছে। এবার তখন উনি ভাবলেন ঠিক আছে তাহলে নেব না, কারণ আমার কাছে টাকাটা যখন নেই কি করব, যা আমাদেরও হয়। তখনকার সব থেকে বড় কথা হলো, তখনকার দিনে এখনকার মতো তো জিপে, তারপরে পেটিএম বা সব সময় ব্যাংক ট্রান্সফার এই ব্যাপারগুলো ছিল না, ফোনের ট্রানজাকশনগুলো ছিল না, যার ফলে কি হতো টাকাটা ক্যাশই ক্যারি করতে হতো তখনকার দিনে তো কেনার জন্য। সেক্ষেত্রে তখন ওনার ইচ্ছা থাকলেও উপায় ছিল না, ওই পয়সাটা তার কাছে শর্ট হয়ে গেছিল। উনি সেদিনকে চলে এসেছেন। পরের দিন যখন উনি যাচ্ছেন মানে ওই দোকানে ওইখানে উঠছেন, মানে যাবেন ওই সমস্ত অঞ্চলগুলো দোকানগুলো আবার ঘোরাঘুরি করছেন, তখন ওনার খুব পরিচিত একটা ফেস ওনার সামনে আসে, মানে একজন দাঁড়ান, এসে একজন মানে ভদ্রলোক, একটু ছেলে এসে দাঁড়ান একজন দোকানে। তো তিনি ওকে বলেন, ভদ্রলোকটি ওই দিদিকে বলেন যে কি ব্যাপার আপনি এখানে? তখন দিদি বলেন এই তো আমি এখানে বেড়াতে এসেছিলাম। বলছে এখানে দোকানে কি ব্যাপার? বলছে এই এসেছিলাম একটু কেনাকাটা করবো বলে। বলছে কিনেছেন? বলছে না। তখন এই ব্যাপারটা বলেছেন যে আমার একটু টাকা শর্ট পড়ে গেছে, তাই আমি কিনতে পারিনি, ঠিক আছে আমি অন্য কিছু পরে বারবার যাই হোক করবো আর কি, এখন আর নেবো না। তখন সেই যে ভদ্রলোক যার সঙ্গে ওনার খুব পরিচিত, মানে কলকাতার মানে লোক, যিনি ওনার স্কুলের ওখানেই থাকেন, মানে কলকাতার লোক আর কি, ওনার খুব যেহেতু পরিচিত, তখন উনি বলছেন কেন কিনবেন না, আপনার যখন পছন্দ হয়ে নিন না, আমি আপনাকে টাকাটা ধরুন না ধার দিচ্ছি, আপনি কলকাতায় গিয়ে ফেরত দিয়ে দেবেন। তো উনি বলছেন না 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 আমার লাগবে না, যা হয় আমাদের আর কি, না না আমি কিনবো না, আমার এমন তো কিছু জরুরি ব্যাপারটা নেই, আমি কিনবো না, থাক না, আমার লাগবে না কিনতে, তো পছন্দ হয়েছিল নিচ্ছিলাম এরকম ব্যাপার। তখন উনি মানে ওই ভদ্রলোক মানে নাছর বন্দা যে না আপনি নিন, আমি টাকা দিচ্ছি, কোনো কিছু হবে না, এতে কি আছে, আপনি তো আমাকে চেনেন, আমি আপনাকে চিনি, আপনি আমাকে কলকাতা গিয়ে ফেরত দিয়ে দেবেন। আর সব থেকে বড় কথা হলো এই দিদি ওনাকে চিনতেন। কিভাবে চিনতেন মানে এত ক্লোজ কেন? সবাই আপনারা ভাববেন হয়তো যে কি একটা অচেনা লোককে হট করে কি এত হাজার টাকা, সম্ভবত 6, 7, 8 হাজার এরকম একটা টাকার অ্যামাউন্টটা বেশ বড় ছিল সেই সময়কার দিনে, এতগুলো টাকা অচেনা লোককে দিয়ে দেয়, মানে মুখ যায় তা নয়। ব্যাপারটা ছিল কি, দিদি আমাকে মানে এই পাপিয়া ম্যাডাম বলছিলেন যে ওই দিদি যে স্কুলের টিচার তো ছিলেন, যে ব্যাংকে আর কি উনি যাতায়াত করতেন, ব্যাংকে টাকা পয়সা রাখতেন বা যেতেন আসতেন, সেই ব্যাংকে কিন্তু এই ভদ্রলোকটি কাজ করতেন। ন্যাচারালি এই ভদ্রলোকের সঙ্গে ওনার প্রতি মাসেই বা প্রায় সময় যাতায়াতের সুবাদে কি হতো, আর ভদ্রলোককে দিদিও ভালো চিনতেন, দিদিকেও ভদ্রলোকটি খুব ভালো চিনতেন।
ন্যাচারালি কি হলো আর কি, ওই ভদ্রলোকটি যখন এতভাবে মানে ইগারলি চাইছেন ওনাকে টাকাটা দিয়ে মানে জিনিসটা কেনার জন্য, মানে প্রয়োজন না থাকলেও দিদিকে নিতে বলছেন যে না না আপনার যখন শখ হয়েছে, আপনার মনে ভালো লেগেছে, আপনি নিন। তখন দিদি আর অনেকবার নাটা করে আর না মানে নাকচ করতে পারেননি। ঠিক আছে, এত করে যখন বলছে ঠিক আছে আমি নিয়ে নিই আর কি। তখন উনি জোর করে, দিদির ইচ্ছা না থাকলে উনি টাকাটা ওনাকে দেন, এবং উনি কি করেছেন, তখন ওনার পছন্দের শাড়ি দুটো উনি কিনে নিয়ে চলে এসেছেন। এবার উনি কলকাতা যখন ফেরত এসেছেন, এসে কিছুদিনের মধ্যেই উনি ভেবেছেন যে যাই এবার গিয়ে ইমিডিয়েট মানে ওনাকে টাকাটা দেওয়া আমার উচিত, আমি টাকাটা দিয়ে আসি বলে যখন পরের মাসে আর কি মানে স্যালারি বা যখন যোগাযোগ করে তখন কি করেছেন, উনি গিয়ে ওই ব্যাংকে গেছেন একদিনকে, যে সেদিন ছিল শনিবার দিন গেছেন। তখন হাফ ডে থাকতো, আমাকে পাপিয়া ম্যাডাম বলেছেন। তখন উনি গিয়ে বলেছেন যে এই ভদ্রলোক, উনি জানতেন কার কথা, এখানে এসে বসেন এই ভদ্রলোক, উনি কোথায়। তখন বাকি লোকরা বলেছেন যে আজকে তো এসছিলেন কিন্তু উনি বেরিয়ে গেছেন একটা কাজে, আজকে আর আসবে না, আপনি একটা কাজ করুন সোমবার আসুন, এসে ওনার সাথে দেখা করুন। তো ওই দিদি স্কুল টিচার যে দিদি, তিনি বলছেন ঠিক আছে বলে উনি চলে গেছেন। তা উনি যেহেতু উনি টাকাটা নিয়েছেন মানে একটা ধার হিসাবে নিয়েছেন, উনার একটা মাথায় সবসময় একটা বার্ডেন আছে কতক্ষণে টাকাটা উনি তাকে শোধ করবেন। ন্যাচারাল ব্যাপার, এটা একটা তো মানুষের হয়, মানুষ মানে ভালো মানুষদের তো সবসময় হয় যে টাকাটা আমি নিয়েছি কতক্ষণ টাকাটা শোধ করবো তার কাছে। দিদিও সেরকমই ছিলেন। শনিবার দিন যথারীতি ওনার ব্যাংকে থেকে উনি চলে এসছেন। উনি সোমবার, আর ওই দিদি নাকি একটু বেলা করে স্কুলে যেতেন, আমাকে পাপিয়া ম্যাডাম বলেছেন। মানে সবাই যেমন 10টার মধ্যে স্কুলে যাবে আর 4টে অবধি করতেই হবে, তো কিন্তু ওই দিদি একটু 12টা নাগাদ স্কুলে নাকি বরাবর যেতেন, আর বেলা 4টে সাড়ে 4টার সময় বেরিয়ে আসতেন। তা সেই সোমবার দিনও উনি স্কুলে দেরি করে গেছেন, গিয়ে বলছেন না আগে আমি ব্যাংকে যাবো, গিয়ে ওনাকে টাকাটা দেবো, তারপরে আমি আজকে স্কুলে যাব। তো উনি যথারীতি মানে সকালবেলা 10টা সাড়ে 10টা বাজতেই ব্যাংক খুলতে উনি ব্যাংকে গেছেন। গিয়ে দেখছেন এবার ওই ভদ্রলোক যিনি ওনাকে টাকাটা দিয়েছিলেন, ভদ্রলোক কিন্তু বসে আছেন ওনার চেয়ারে। এবার উনি গেছেন, গিয়ে বলছেন আপনি তো যেমন হয়, দিদি গেছেন, বলছে হ্যাঁ বলুন কি চাই, কি করব, এরকম পরিচিত লোক। বলছে না আপনাকে তো কিছু করতে হবে না, আপনি বলুন, আপনি আমাকে সেদিন যে উপকার করেছেন এই নিন বলে প্যাকেট করে টাকাটা নিয়ে এসছেন, আপনি টাকাটা রাখুন, এটা রাখুন, আপনি এটা রাখুন, আপনি আমাকে সেই সময় যা উপকার মানে আমাকে যা হেল্প করলেন ওখানে বাইরে গিয়ে, আমি তার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ আপনার কাছে, এটা রাখুন। যেই উনি বলেছেন এটা রাখুন, তখন ওই মানে ভদ্রলোক মানে ব্যাংকের ভদ্রলোক বলছেন যে মানে কি এটা কি দিচ্ছেন আপনি আমাকে, আর কি করব আমি এটা। বলছে কেন, এটা আপনি খুলে দেখুন কি আছে। তখন উনি বলছেন যে ন্যাচারালি উনি না ভীষণ অবাক হয়ে গেছেন যে কি। তখন এই দিদি ভাবছেন বাহ, যে আমাকে একটা ধার দিয়েছিল সে তো জানবেই আমি কি দিচ্ছি, সে ভাবছে বোধহয় খুব তার একটা বদান্যতা, সে আর কি ব্যাপারটাকে অতটা গা করছে না, এরকম দেখাচ্ছে। যাই হোক, উনি যখন বলেছেন আরে বাবা আপনি তো পরিষ্কার করে উনি বলেছেন দেখুন আরে বাবা আপনি আমাকে টাকাটা ওখানে দিয়েছিলেন না শাড়ি কেনার জন্য, মনে পড়ে সারনাথে গত মাসে যে দেখা হলো আপনার সঙ্গে দিন 15 আগে, যে টাকাটা আপনি আমায় দিয়েছিলেন, আমি এতদিন আসতে পারিনি, আমি শনিবারও এসেছিলাম, এই টাকাটা আপনি রাখুন। তখন উনি বলছেন যে আমি আপনাকে টাকা দিয়েছি সারনাথে। বলছে হ্যাঁ আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনি ভুলে গেলেন। তখন উনি বলছেন যে আমি তো সারনাথে যাই তো নি, তার থেকে বড় কথা হচ্ছে আমি বিগত 4-5 মাস আমি আমার ব্যাংকে অ্যাটেন্ডেন্স দেখুন বা কাউকে জিজ্ঞাসা করুন, আমি 4-5 মাস আমি কখনো মানে কলকাতার বাইরে আমি কোথাও যাইনি, আমি বেড়াতেই যাইনি, কোথাও যাইনি, আমি ব্যাংক অ্যাটেন্ডেন্স দেখলেই আপনি বুঝতে পারবেন বা সবাইকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমি কোথাও যাইনি। আর আপনাকে টাকা দেবো কেন, আমি তো জানি না কিছু ব্যাপার, সেই জন্য তুমি অবাক হয়ে যাচ্ছে, আপনি কোথেকে কী নিতে বলছেন আমাকে, এই জন্য আমি বুঝতে পারছি না। তখন উনি এতটাই, প্রথমে উনি ভাবছিলেন কি বোধহয় উনি একটা মানে কোনো কারণে নিতে চাইছেন না বা যে কোনো কারণে কিছু একটা হোক উনি অস্বীকার করছেন, কিন্তু যখন উনি জানতে পারলেন সবাই বাকি লোকদের কাছে ঘটনাটা, ব্যাংকে যা হয় সকলে চলে এসেছে, এসে
ওনার কাছে বলছে যে কী হয়েছে, তখন যখন উনি ঘটনাটা বলছেন তখন সবাই বলছে হ্যাঁ তাই তো, ও তো কোনো ছুটিই নেয়নি, তো ও যাবে কোথায়, ছুটি নিয়ে তবে না সে বেড়াতে যাবে, তবে না আপনার সঙ্গে দেখা হবে। সত্যি সবার কথা শুনে তখন এই পাপিয়া ম্যাডামের স্কুলের দিদি তখন এতটাই ঘাবড়ে গেছিলেন, উনি বলছেন তাহলে কে আমাকে টাকাটা দিল, আমি কার থেকে টাকা নিলাম, আমি জিনিসটা কিনলাম। উনি না ভীষণভাবে পাজল হয়ে গেছিলেন এবং সেই আমাকে উনি বললেন, উনি দিদিটার নাম উনি বলেছেন আমাকে, কিন্তু আমাকে বললেন দরকার নেই দিদির নামটা বলা, কারণ যদিও দিদি এখন এই মুহূর্তে জীবিত নেই, তিনি এখন মৃতা, কিন্তু উনি বলছেন থাক দিদির নামটা বলতে হবে না। মানে এই দিদি নাকি বলছে যে যতদিন মানে জীবনের শেষ দিন পর্যন্ত দিদি বলছেন আমি এই রহস্য উদ্ঘাটন করতে পারিনি যে কে আমাকে এতগুলো টাকা দিয়েছিল, যদিও জিনিসটা এমন কিছু এমার্জেন্সি ছিল না, নিতেই হবে ব্যাপার ছিল না, কিন্তু ওনার মনের একটা আনন্দ মানে ইচ্ছা ছিল জিনিসটা নেব, একটা সুপ্ত বাসনা ছিল, সেই ওনার মনের বাসনাটা পূর্ণ করার জন্য কে যে ওনাকে টাকাটা দিল উনি কিন্তু বলছেন জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকে উদ্ধার করতে পারেননি। এবং তারপর উনি বলছেন লাস্টে উনি হাল ছেড়ে দিয়ে একটা কথাই ভেবেছেন, এবং সকলেই নাকি সেটাই যা হয় আর কি, আলটিমেট তো সবাই এটাই বলবে যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, যে ভক্তের মানে বোঝা ভগবান বয়, মানে ভক্তের মনস্কামনা পূর্ণ ঠিক করে ডাকতে পারলে ঈশ্বর তাকে কোনভাবে কিভাবে যে কাকে পাঠিয়ে তার মনস্কামনা মানে পূর্ণ করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তা এই যে পাপিয়া ম্যাডামের যে দিদির ঘটনাটা, স্কুলের যে দিদির ঘটনাটা আমার কিন্তু মনে হয়েছিল সত্যি একটা অলৌকিক ঘটনা, মানে এটা যদি ওনার প্রতি নিশ্চয়ই ঈশ্বরের একটা বিশাল বড় আশীর্বাদ এবং কৃপা ছিল যে ওনার মনের বাসনাটা কিন্তু অত দূরে গিয়ে সারনাথে গিয়ে তার মনের ইচ্ছাটা কোনো একজন ঈশ্বর কারুর রূপ ধরে উনি চেনেন, এমন একটা রূপ ধরে তাকে দিয়ে কিন্তু তার মনের বাসনাটা পূর্ণ করেছেন। তা আমার কিন্তু ঘটনাটা অদ্ভুত লেগেছিল এবং ভীষণ মনে হয়েছিল যে এই যে ঈশ্বর যে প্রকৃত ডাকলে মন থেকে, ঈশ্বর সবসময় মানুষের মানে তার ভক্তের মনস্কামনা পূর্ণ করেন, তার কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত। এরা পাপিয়া ম্যাডামও কিন্তু আমাকে বলেছেন এই কথাটা, যার জন্য আমি আজকে আমি ঈশ্বরের একটা ঘটনা দিয়ে আমি শুরু করি ঠিকই, কিন্তু আজকে আমি জ্বলন্ত একটা মানুষের প্রতি ঈশ্বরের যে মানে আশীর্বাদ স্বরূপ যে একটা ঘটনা সেইটা দিয়ে আমি আজকে শুরু করলাম। পাপিয়া ম্যাডাম, আমি আজকে আপনার এই ঘটনাটা দিয়ে শুরু করলাম। আপনি আমাকে ভীষণ সুন্দরভাবে বলেছিলেন এটা ঘটনাটা, আর দিদির নামটা আমি বলছি না বা ম্যাডামের স্কুলের নামটাও আমি বলছি না। পাপিয়া ম্যাডাম তো এখানে আছেন, আজকে লাইভে আছেন, আমি যদি কোনো ভুল বলি ম্যাডাম আপনি বলে দেবেন। আর বাকি আপনার যে ঘটনাগুলো, এই ম্যাডাম আমাকে আরও অনেকগুলো ঘটনা আমাকে বলেছেন, আমি একটা একটা করে অন্যান্য আমার লাইভ এপিসোডগুলোতে বলবো, কারণ আজকে যেহেতু অনেকগুলো ঘটনা জমে আছে। পাপিয়া ম্যাডাম বলছেন যে ভক্তের দেখা ভগবান, ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। একদম একদম ম্যাডাম, আপনার কথা তো আমি সত্যি বলছি, আমার ঘটনাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, যার জন্য আজকে আমি প্রথম যেহেতু ভগবানের ঈশ্বরের কথা বলে আমি শুরু করি, তাই আজকে আপনার এই ঘটনাটাকেই বেছে নিলাম প্রথম ঈশ্বরের দানস্বরূপ ঘটনাটা বলবো বলে। ঠিক আছে, আচ্ছা, শম্পা মণ্ডল বলছেন খুব সুন্দর ঘটনা, সত্যি সুন্দর ঘটনা। পাপিয়া ম্যাডাম তো আছেই এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা, এই ম্যাডামই আমার ঘটনাটা বলেছেন, একদম ঠিক বলেছ। আচ্ছা ম্যাডাম, আপনার বাকি ঘটনাগুলো কিন্তু আমি নেক্সট লাইভে বলবো। হ্যাঁ, আজকে যেহেতু অনেকগুলো ঘটনা আমার জমে আছে অনেকদিন না আসার জন্য, আমি বাকিদের একটা একটা বলি, আবার নেক্সট আমি খুব শীঘ্রই একটা লাইভে আসছি, তখন আপনার ওই ভয়ঙ্কর ঘটনাগুলো, আপনার লাইফের যে ঘটনাগুলো, আপনার হাজবেন্ড বা আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, সেই আমি ঘটনাগুলো অবশ্যই সবাইকে শোনাবো। এবং সবাইকে আমি এখনই আগাম বলে দিচ্ছি, ম্যাডামের জীবনে আরও অদ্ভুত অদ্ভুত এমন ঘটনা ঘটেছে যেগুলো যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার নেক্সট লাইভে আপনারা থাকবেন। ঠিক আছে, আজকে আমি দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আচ্ছা, কে কে বলছেন আমি পরে দেখবো। নপুর ম্যাডাম বলছেন স্বয়ং ঈশ্বর এসে দিলে, একদম একদম, মানে আমি তো এটা আমি পাপিয়া ম্যাডামের কথা শুনেই আমি বলেছি যে স্বয়ং ঈশ্বর এসেছিলেন, এছাড়া হতে পারে না। আচ্ছা, স্বপ্না আচার্য ওয়াচিং, আচ্ছা থ্যাংক ইউ স্বপ্না দি, তুমি দেখছো। আচ্ছা, আর যেটা বলেছি আমি পরে, আমার তো স্ক্রল করে উঠে গেছে উপরে, আমি দেখতে পাচ্ছি না কে কি বলেছে, আমি পরে দেখে নেবো। ঠিক আছে, আমি আর সময় নষ্ট করছি না, অলরেডি সময় চলে গেছে। আচ্ছা, নেক্সট যে ঘটনাটা আমি বলবো সেটা হলো
আমার এক খুব কাছের একজন পরিচিতার কথা বলবো, আমি তার নামটা বলতে পারছি না। এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা। আমি আজকে যে ঘটনাগুলো বলছি ছোট হলেও একদম মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা। যার কথা আমি বলবো, ওর হাজবেন্ড পাপড়ি রয়সার কাছে, পাপড়ি দিয়ে দেখছে আজকে, বা আজকে আমার অনেক কাছের মানুষরা, খুব প্রিয় মানুষরা আজকে সবাই লাইভে আছে। আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল আজকে এই মানে অদ্ভুত একটা মানে খুব অশান্তি যে চারিদিকে চলছে, তার মধ্যেও আজকে আমার মনটা ভালো লাগলো এই কারণেই যে আমার সব পরিচিত অনেক মানুষরা আজকে চলে এসেছে লাইভে চটপট। ঠিক আছে পাপড়ি দি, তুমি দেখছো, দেখো, ভালো লাগলে জানিও। আচ্ছা, এবার বলছি যার কথা বলবো, এর যারা আমার খুব ক্লোজ তারাও জানো হয়তো, আমার এক পরিচিতার হাজবেন্ড মারা গেছে রিসেন্ট, মানে এই আজকে এই এখন নিয়ে আগস্ট মাসে 3 মাস হলো, মানে মে মাসে মারা গেছে, জুন জুলাই আগস্ট মানে এই 3rd মান্থ কিন্তু চলছে। ঠিক আছে, আচ্ছা এবার কি হয়েছে, এই যে 3 মাসের মধ্যে মানে গত মাসে মানে বলতে কি মেতে মারা গেছে, যেদিনকে একটা বিরাট ঝড় হলো না এখানে, সেই ঝড়টার দিনকেই কিন্তু মারা যায়, মানে আমাদের ভোটের আগে, ইলেকশনের আগে, মে জুন জুলাই ঠিক 2 মাসের মাথায়, ঠিক 2 মাস, যেদিনকে 2 মাস হয় সেই দিনে কি হয়েছে, এই যে যার কথা বলছি আমার খুব ক্লোজ একজনের হাজবেন্ডের কথা, আমাকে সেদিনকে বললো, বিশ্বাস করবি না ঘটনাটা কি করে ঘটলো আমি জানি না, একটা অদ্ভুত ঘটনা, আমার না গায়ে পুরো কাঁটা দিয়ে উঠলো। আমি যার জন্য এই ঘটনাটা ভাবলাম সেকেন্ড আপনাদের বলবো, সেকেন্ড ঘটনা হিসাবে চুজ করলাম। আচ্ছা, যখন মানে এই ওর মানে ওনার যে হাজবেন্ড মারা গেছে তার 2 মাসের দিনকে কি হলো, ওনার ছেলে খুব মানে ছেলেকে খুব ভালোবাসতো, তো মানে বাবা খুব ভালোবাসতো। এবার ও মানে উনি নাকি ভীষণ ভালোবাসতেন চিংড়ি মাছ দিয়ে মালাইকারি, তারপরে মাটন খেতে খুব ভালোবাসতেন, পাঁঠার মাংস কষা হবে খুব ভালোবাসতেন। এবারে কি হলো, ওই মানে উনি মারা যাওয়ার পর থেকে না এরা 2 মাস যাবৎ যেটা ভালোবাসতেন এই বাড়িতে না ওরা খেত না মানে রান্না করতো না, মানে যিনি রান্না করতে তাকে দিয়েও করাতো না, বা ওরা নিজেরা করতো না, কেননা ওদের মনে একটা কষ্ট ছিল যে না ওর মানে ওরা হাজবেন্ড এত ভালোবাসতো এই যে খাবারগুলো আমরা আর খাবো না। যাই হোক, ওই 2 মাস পরে কি হলো, একদিন ওর মনে হয়েছে, ছেলের মনে হয়েছে যে মা একটু মানে মাংস খাবো, পাঁঠার মাংস অনেকদিন খাইনি। তা ওর মা বলেছে যে ঠিক আছে, মা মনে মনে ভাবে ঠিক আছে, এক ছোট ছেলে তো খুব বয়স বেশি তো বড় নয়, যাই হোক তো চাকরি করে এরকম একটা বয়স, বলছে যে ঠিক আছে, ও যখন মন থেকে এতদিন চাইছিল না এখন চেয়েছে, ঠিক আছে তুই নিয়ে আয়। আর ও মা চাকরিও করে, সার্ভিস করে। সেদিনকে সানডে ছিল। এবারে আমাকে বলছে ফোন করে যে তুই যে বিশ্বাস করবি না, সেই দিনকেই মানে ওর ছেলে কি করেছে, মাংস আর চিংড়ি মাছ, ইলিশ মাছ এইগুলো না নিয়ে এসেছে, মানে অনেক রকমের মাছ, মানে তার মধ্যে চিংড়ি মাছ, ইলিশ মাছ আর পাঁঠার মাংস নিয়ে এসেছে, এনে রান্না করেছে, ও নিজে না রান্না করেছে, ভালোভাবে গুছিয়ে গেছে, রান্না করেছে করে দুপুরবেলা। তো ওর মনে মানে ওর মায়ের মনে খুব আনন্দ হয়েছে যে থাক অনেকদিন এগুলো খাবে না, একটা দুঃখ ছিল তার মধ্যে, মাঝখানে ওরকম হওয়ার পরে না ও মানে কি ওটা অসুস্থ হয়ে পড়েছিল, ওর চোখের একটা সমস্যা হলো, মানে মন থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিল, মানে বাবা চলে যায়, বাবা একটা মাত্র ছেলে, বাবা এত ভালোবাসতো, আর বাবা হঠাৎ চলে যাওয়ার পরে না মা বেরিয়ে চলে যায়, সার্ভিস করে মা, তার ফলে কি ও ভীষণভাবে একটা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, গিয়ে মানে কি মানে হয়ে গেছিল, ট্রমার মধ্যে চলে গেছিল, সবসময় একা থাকতো, কথা বলতো না, খাওয়া দাওয়া করতো না, এরকম। যেদিনকে এই 2 মাস বাদে, মানে আমি গত রবিবারে বোধহয় সম্ভবত আগের রবিবার হবে, এই যে রবিবারে ও হঠাৎ করে তার আগের দিন বললো মা এরকম মানে মাছ আনবো, চিংড়ি মাছ, পাঁঠার মাংস, ইলিশ মাছ, ওর মা এক কথায় রাজি হয়েছে, বললো আমি জানিস তো ভাবলাম ঠিক আছে, ও যখন চেয়েছে খাবে মনে হচ্ছে, ঠিক আছে ও নিয়ে আসো। তাও ও পরের দিন রবিবার ছিল, ও নিয়ে এসেছে, নিজে বাজার করে নিয়ে এসেছে। আগে বাবা ও কোনোদিন বাজার দোকান করতো না, কারণ যা হয় বাবা থাকলে, বাবা তো কোনোদিন করতে দিত না। আর এমন কি হতো, ও বলছে আমাকে, ওর মা বলছে যে জানিস তো কোনোদিন মানে ওরা থাকে, আমি বলেই দিচ্ছি ওরা সত্যি থাকে,
কোনো কোনো দিন মানে বড় যে সোদপুর স্টেশনের কাছে বাজারে যাওয়ার জন্য রোববার বা ছুটির দিন হলে কি করতো, বাবা নিজের মানে গাড়ি নিয়ে চলে যেত, চল বা একদম ভালো করে অনেক কিছু মার্কেটিং করে নিয়ে আসি বলে গাড়ি নিয়ে চলো ড্রাইভ করে চলে যেত। কখনো ড্রাইভার থাকলে ড্রাইভারই সাধারণত থাকতো, নিয়ে চলে যেত কি এক গাড়ি একদম বাজার টাজার করে চলে আসতো। তারপরে হঠাৎ বাবা চলে যাওয়ার পর ও একটা মানে এমন হয়ে গেছিলো, বাজার দোকান তো ছেড়ে দাও, কিচ্ছু না। কারণ কি, আরেকটা কারণ আমি ছোট্ট একটা বলে নিই, ও বাজার দোকানে গেলেই সবাই বলতো, কিরে তুই কি, অনেকে যারা জানে না, কিরে তুই ন্যাড়া হয়েছিল কি ব্যাপার। ও বলতো, আমাকেও বলতো, জানো তো যেখানে যাচ্ছি সেখানে হঠাৎ করে আমার এই ন্যাড়া মাথাটা দেখে, আর আমি বাজার করতে যাচ্ছি, বাবা নেই সঙ্গে, সবাই না এত প্রশ্ন করতো, ও না নিজেকে একদম গুটিয়ে ফেলেছিল। ও একেবারে মানে যেতে চাইতো না বাজার দোকানে, কিছু কেনাকাটা তো একেবারে করতে চাইতো না। যাই হোক, এইভাবে হতে হতে কি হলো, আস্তে আস্তে ও একদম মানে খাবার দাবার এইসব সব গুটিয়ে ফেলেছিল নিজের ভেতর থেকে। তারপর ঠিক 2 মাস পরে যেটা হয়, আমি একটুকে বলছিলাম না, আস্তে আস্তে মানুষ তো ধাতস্থ হয় সব কিছুই, অনেক নিজের লোককেও আমরা হারিয়ে আস্তে আস্তে এগিয়ে চলি। ঠিক তেমনিভাবে ও কী করলো, ওই 2 মাস বাদে গত রবিবার, আগে রবিবার ও বললো এরকম খাবো, করবো মা আজকে কালকে। না, ওর মা তো খুব মনে মনে খুশি করেছে, ঠিক আছে ছেলেটা একটু ধাতস্থ হয়েছে। ওগুলো মা, আমি বললাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর পাঠার মাংস নিয়ে গেল। ওর ইচ্ছা ছিল, পরে ও বললো ওর মা, জানিস তো ওর ইচ্ছা ছিল যে বাবা এগুলো ভালো খেতে, তো বাবা অনেক দিন এগুলো খায়নি, বাবাকে আমি খাওয়াবো। ও সেটা মাকে কিন্তু বলেনি, ও নিজে খেতে চেয়েছিল ভেবে মা খুশি হলেও ও কিন্তু মন থেকে কথাটা বলেনি। ও কী করেছি, ও রান্না বান্নাও কিন্তু সেরকম জানে না, কিন্তু মায়ের কাছে দেখেছে তো মা বেরিয়ে যায় বলে, অ্যাকচুয়ালি যার মা বাইরে মানে মানে সার্ভিস করে ওরা কিন্তু একটু স্বাবলম্বী হয়, তো ও রান্না বান্না মোটামুটি অল্প স্বল্প জানে। ও সেদিন কী করেছে, মায়ের সঙ্গে হাতে হাতে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাপা আর পাঁঠার মাংস কষা কষা করে রান্না করেছে। তো ওর মা ঠিক আছে কিছু বলেনি, মা ও খেতে চেয়েছে বলে খুব খুশি, ওর মাও রান্না করছে। রান্না টান্না হয়ে যাওয়ার পর ঠিক 12টা 1টা বাজে দুপুরবেলা, ও মাকে বলছে, মা আমি না একটা ভালো করে খাবার, মা থালায় বারো, তো সুন্দর করে নতুন থালা বার করেছে, একটা ভালো স্টিলের থালা বার করে বলছে, মা এই থালায় খাবারটা বারো তো ভালো করে। মা বলছে, কেন তুই এখনই খাবি, আর এই থালায় কেন, যে কাঁচের প্লেটে খায়, বলছে এই থালায় কেন, বলছে না মা খাবারটা দাও না, বাবা এগুলো সব ভালোবাসতো, আমি বাবাকে আজকে খাওয়াবো। বলছে কোথায় খাওয়াবি বাবাকে এখন তুই, বলছে বাবাকে ছাদে দিয়ে আসবো, বাবাকে দেখি না বাবা খায় কিনা, বাবা এগুলো খুব ভালোবাসতো, আমার শুধু কদিন ধরে মনে হচ্ছে বাবা। আর সব থেকে বড় কথা, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি ছোট্ট করে, ওর বাবা যখন অসুস্থ হয়েছিলেন, মানে কিছুদিন যাবৎ অসুস্থ হয়েছিলেন আর কি, সেই সময় গ্যাস হয়ে যেত, খেতে পারতেন না, কিন্তু খেতে ভালোবাসতেন খুব। প্রায়ই বলতো, আমি না ইলিশ মাছ খাবো, আমি একটুখানি মাটন খাবো, একটু চিংড়ি মাছ খাবো বলতেন। যেহেতু এই মাছগুলো রিচ, রান্নাগুলো রিচ হয়, ডাক্তারের বারণের জন্য ওনাকে সেই অর্থে খেতে দেওয়া হতো না, ওনাকে এই শিঙি মাছের ঝোল বা এইরকম ধরনের হালকা হালকা খাবার দাবার খাওয়ানো হতো। সেই কারণে ওর ছেলের একটা মনে একটা শুধু একটা মানে মানে সুপ্ত কষ্ট ছিল, যে এই খাবারগুলো বাবা খেতে পারেনি, আক্ষেপ, আমি বাবাকে খাওয়াবো। যাই হোক, সেই দিন ও কিন্তু মাকে বলে ফেললো, মা তুমি দাও, আমি বাবাকে দিয়ে আসবো ছাদে গিয়ে, দেখি না বাবা খায়। ওর মা বললো ঠিক আছে, বলছি এরকম একটা মনে হয়েছে। ওর মা না ভালো করে খাবারটা দিয়েছে, দিয়ে ওর হাজবেন্ডের জন্য আরও মানে ছেলে কি করেছে, সুন্দর করে গুছিয়ে একটা গ্লাস, নতুন গ্লাসের জল, নতুন থালার মধ্যে খাবার টাবার দিয়ে স্নান টান করে, ঠিক এই গত রবিবারে, আগের রবিবার বা এরকম মানে রবিবার, দুটো রবিবার বোধহয় আগে হবে, দেখ 2 মাস যেদিন কমপ্লিট হচ্ছে সেই দিনকে খাবারটা নিয়ে ওপরে চান টান করে গিয়ে পরিষ্কার একটা জায়গায়, ছাদের ঝাড়তে একটা জায়গাতে রেখে এসছি। তার আগে আমি বলি, যেখানে ওরা থাকে আমিও সেখানে গিয়েছি, সেটা ওরা থাকে হচ্ছে 2nd ফ্লোর, মানে 3 তলায় ওরা থাকে। আর ওই ফ্ল্যাটটা ভীষণভাবে কম্প্যাক্ট, মানে নিচে সবসময় তালা দেওয়া থাকে, যেমন হয় আর কি, যে যার মতন এলে সে তালা খুলে ওঠে, কখনো নিচের দরজা খোলা থাকে না, আর যে যার মতনই উঠে যার যার ফ্লোরে চলে যায়। আর এই যে 4 তলার ওপরে যে ফ্ল্যাট ছাদটা আছে, সেই ছাদে কিন্তু কেউ যখন তখন করতে পারে না, যারা থাকে ওনার তারাই যায়, এবং তারাই মানে আউটসাইডে কখনোই যাওয়ার কোনো জায়গা বা রাস্তা কিছু নেই। তা ও কি করেছে, স্নান টান করে গিয়ে সেখানে খাবারটা একটা জায়গা পরিষ্কার করে একটা
মুছে টুছে দিয়ে একটা জায়গাতে একটা টেবিল মানে টুল মতো রেখে তারপর খাবারটা দিয়ে জল দিয়ে পুরো রেখে এসে বলে এসছে, বাবা তুমি খাও, তোমার জন্য দিয়ে গেলাম তোমার পছন্দের খাবার, বলেও নিয়ে চলে এসছে। ওর মা বলছেন তো, আমি ভাবলাম ঠিক আছে, গেছে ও দিয়ে এসছে, যা ওর মনে যখন হয়েছে ও দিয়ে আসুক বলে রেখে এসছে। ওর মা বলছে তুই বিশ্বাস করবি না, এই প্রায় ঘন্টা খানিক বাদে আমি বলছি কিরে খাবি না, খেয়ে নে, রবিবার দিন লাঞ্চ করা দুপুরবেলা, খেয়ে নে, খেতে বস। যে না মা আমি এখন খাবো না, একটু পরে। তুই তো খাবি বলে এই সমস্ত রান্না বান্না করলাম, তুই তো কালকে থেকে বলছিস সেগুলো আজ খাবো, এতদিন বাদে 2 মাস বাদে, তা খেতে বস। না মা এখন খাবো না, একটু পরে। তোর মা বলছে ঠিক আছে রবিবার দিন একটু পরে। মা বলছে সানডে করে আমি বসে আছি, সানডেতে একসঙ্গে ছেলের সঙ্গে খাবো। বলছে ঘন্টা 1.5 হয়েছে, মানে ও 12টা 12:30 দিয়ে এসছে, তখন 2টো বাজে। ও বলছে 2টো বা 2:30 বাজে দুপুরবেলা। ও বলছে যে আমি দেখলাম হঠাৎ দরজাটা খুলে, মানে ফ্ল্যাটের দরজাটা খুলে ও বেরিয়ে গেল, ওর ছেলে বেরিয়ে গেল, নামটা আমি বললাম না, ছেলেটা বেরিয়ে গেল। বলছে কোথায় গেল? ও আবার কিছু বলেনি। বলছে মিনিট 5-7 মধ্যে ও হাঁপাতে ঢুকেছে ঘরে, ঢুকে বলছে মা শিগগিরই চলো। বলছে কোথায়? বলে আমার হাত ধরে টানছে, আমার ছাদে চলো, ওপরে চলো। বলছে কেন? চলো না, বলে নিয়ে গেছে। বলছে তুই বিশ্বাস করবি না, আমি জানি না কি হলো ঘটনাটা, আমি গিয়ে দেখলাম, ওকে দেখালো যেখানে গেলাম ছাদে। আচ্ছা আমি কিন্তু খাবার দিতে যাইনি, খাবার দিতে একাই গেছিল, আমি যাইনি। কিন্তু আমি এবারটাকে পুরোটাই সাধারণ ভেবেছিলাম, ওর উপরে ছেড়ে দিয়েছিলাম, ওর মনের খেয়াল মনের শান্তির উপর ছেড়ে দিয়েছিলাম, তুই যা কর। মানে ছাদে গিয়ে দেখলাম ঘন্টা 1.5-2 পরে মধ্যে আর কি, থালাটা পরিষ্কার, মানে ভাত, ডাল, ইলিশ মাছ একটা বাটিতে, আর তার পাশে চিংড়ি মাছ, মাংস, জল দেওয়া ছিল। থালার ভাতটা না পরিষ্কার, আর বাটিগুলো ওপরেই আছে, কিন্তু জিনিসগুলো যে আইটেমগুলো ছিল আইটেমগুলো নেই। আর সব থেকে আরেকটা বড় কথা হলো, এরকম করে মানে থালার উপরে আমরা খাই, এরকম করে হাত দিয়ে আমরা খাই না। বলছে আমি অবাক হয়ে গেলাম, আমারও এখন গায়ে কাটা দিচ্ছ। যখন আমাকে ঘটনাটা বললো ফোনে, আমি ভীষণভাবে অবাক হয়ে যাই, আমার মানে গাটা শিহরণ সেদিনকে থেকে আমার ওই ঘটনা ভাবলেই আমার মনে হয়। বলছে আমি থালায় দেখতে পাচ্ছি জানিস তো, মানে কেউ ভাত মেখে খাওয়ার পর এরকম করে আমরা খাই না, দাগ পড়ে না আঙুলে? বলছি আঙুলের দাগ, কেউ খেলে যেন আঙুলের দাগ, ওরকম থাকা না পরিষ্কার, বাটিগুলো সব ওরকমভাবেই আছে, কিন্তু জিনিসপত্রগুলো মাছটা নেই, মানে যেমন চিংড়ি মাছ দিয়েছিল ওর মধ্যে 3টে চিংড়ি মাছ নেই, ইলিশ মাছ ভাঙা রয়েছে, আর মাংস মানে যেরকম পিস দিয়েছিল যতগুলো 2-3টে বা যা পিস দিয়েছিল তার 2 হাফ নেই, আর ভাত মানে পরিষ্কার করে খাওয়া এবং মেখে খাওয়া। তখন ও বলছে যে আমাকে যখন ও দেখালো ছেলে যে দেখো মা জলটা হাফ হয়ে আছে। বলছে আমি এতটাই মানে সেই মুহূর্তে কনফিউজ হয়ে গেছিলাম, বিশ্বাস করবি না, আমার গা হাত পাতিটা ঘাম বেরোচ্ছে, আমার মাথাটা মনে হচ্ছে ঘুরছে। কেন কি? 2টো কারণে। যদি ওই খাবারটা কাক যা কিছু একমাত্র কাকটাকে খেতে পারে, কারণ ছাদের মধ্যে ওখানে ওঠার আর কারোর কোনো স্কোপ নেই। আমি আগেই ওই জন্য বলে দিলাম, নিচের পুরো দরজার তালা বন্ধ থাকে, আমি নিজে গিয়ে দেখেছি। যে যার মতো ফোন করে বা বেল বাজালে তার লোকটা এসে, যেমন আমাদের সব ফ্ল্যাটের সিস্টেম আছে, নিচে খুলে দেয়, তারপর খুলে যায়। অর্থাৎ কোনো কুকুর টুকুর উঠে বা বেড়াল উঠে যে খাবে সেটার কোনো স্কোপ নেই, 1 নম্বর। 2 নম্বর, কোনো কুকুর বেড়াল খেলে কিন্তু ওইভাবে হাতের দাগ থাকে না, সেখানে কিন্তু ছড়ানো বড়ানো থাকবে। যদি কোনো কাক খায় তাহলেও কিন্তু কাক ছিঁড়ে বেরিয়ে খাবে, সেখানে কিন্তু কখনো কোনো পরিষ্কার করে হাতের আঙুলের দাগ, মানে ঝোল টোল মাখলে যে আমরা খাই যখন পরিষ্কার আঙুলের দাগ হয়, থাকবে না। ও বলছে আমি থালাটার কাছে গিয়ে থালাটা ধরবো তুলবো কি, আমার না হাত পাগুলো থরথর করে কাঁপছে। মানে আমি তখন অঝরে কাঁদছি, আমার ছেলে তখন অঝরে কাঁদছে। কারণ কি? তাহলে ও বলছে তাহলে আমার ছেলে যেটা বলছে তাহলে ঠিক, তাহলে কি আমার হাজবেন্ড এসছিল, আমার হাজবেন্ড এসে খেয়ে গেল? কারণ তার মানে ও যখন হাজবেন্ড মারা যায় তার কিন্তু একটা ঘটনা বলে নিই, তার 3 দিনের মধ্যে কিন্তু ওর হাজবেন্ডকে পরিষ্কার দেখেছিল সকালবেলা দরজায়, মানে ওর যে রুমে ওর যেটা ও আর হাজবেন্ড থাকতো, আর
ফ্ল্যাটে যেমন হয় পাশের রুমে ছেলে থাকে, তেমনি ওই রুমটায় মনে হচ্ছে দরজায় কেউ নাচছে। ও দরজাটা খুলেই দেখেছিল হাজবেন্ড দরজায় দাঁড়িয়ে আছে। ও তখন মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ও ভাবছে তুমি, বলেই ও ভাবছে যে কোথায় তুমি, তো নেই, তুমি তো চলে গেছো, তুমি সামনে এলে কোথা থেকে। এই ব্যাপারটাও দেখেছিল। পরে কি হলো, যখন শ্রাদ্ধটা হয়ে যায় ওই 11 দিন পরে, তার কিছুদিনের মধ্যেই কিন্তু ওরা একটা ঠাকুর মশাই ডেকে একটা পুজো করা, একটা মানে পাট টাট করে একটা বড় পুজো আচ্ছা করে ওটা নাকি একটা শান্তি টান্তির ব্যবস্থা করেছিল, করেছে। তারপরে সেই সময় নাকি ও জেনেছিল ঠাকুরমশাইয়ের কাছে বা যার কাছে, বা আমাকেও বলছিল তুই যেগুলো বলিস তুই একটু খবর নিয়ে কারোর কাছে জানতে পারিস বলিস না। অনেকেই নাকি বলেছে যে 1 বছর আত্মা একটা মানে আত্মার একটা মানে অবস্থিতি নাকি সেই সব ফ্যামিলির উপর থাকে, যার ক্লোজ যার বাড়িতে হয় এটা, সেগুলো নাকি ওকে কেউ বলেছে। তারপরেও যাই হোক আস্তে আস্তে 2 মাস কেটে যাওয়ার পরে কিন্তু ব্যাপারটাকে ও আস্তে আস্তে ইগনোর করতে থাকে, কারণ মাথায় রাখলেই কিন্তু ব্যাপারগুলো নিয়ে মাথায় হচ্ছে বসে। আমি ওকে বলেছিলাম যে তাকে একটু ভাবিস না, এগুলো কি ইলিউশন, তুই হয়তো ভেবেছিস সবসময় ন্যাচারালি ভাবিস, তার জন্য আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে এই সমস্ত কথাগুলো কিন্তু অনেক বলেছিলাম। তারপরে যখন এই ঘটনাটা ঘটলো গত 2 সপ্তাহ আগে সানডেতে, 2 মাসের মাথায়, তখন আমাকে ফোনটা করে ঘটনাটা বলে, জানিস সেই ঘটনাটা ঘটেছে। আমি তো প্রচণ্ড পরিমাণে কনফিউজড হয়ে গেছিলাম, কি করে এটা সম্ভব। ও বলছে যাকেও বললো, তারপর সঙ্গে সঙ্গে এই ঘটনাটা হয়, ন্যাচারালি ফ্ল্যাটে যা হয় সবার কাছে খবর যায়, সকলে ছাদে যান, মানে যার যত ফ্ল্যাটের যারা ওনার আছে গিয়ে দেখে সত্যি এই ঘটনা। তারা প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছেন কী করে ঘটনাটা সম্ভব হয় দুপুরবেলা। কারণ বাড়ির তো আর কোনো ফ্ল্যাটের লোক নিশ্চয়ই কখনো কারোর আত্মার উদ্দেশ্যে যখন কেউ খাবার দেয়, নিশ্চয়ই কেউ ফ্ল্যাটের কোনো এরকম লোক নেই আজকালকার যে সেখানে গিয়ে খাবারটা খেয়ে আসবে, এটা তো হতে পারে না, কখনো সম্ভব নয়। তার ফলে কি ওই ফ্ল্যাটের সকলে মানে এটার এই ঘটনাটা নিয়ে ভীষণভাবে বিরক্ত হয়ে গেছিলো এবং একটা আশ্চর্যভাবে তারা ভেবেছিল কী করে হয়। তা আমাকে যখন ওই ঘটনাটা বলেছিল আমিও কিন্তু প্রচণ্ডভাবে এটা মানে অবাক হয়ে গেছিলাম। তার মানে ও বলছে, তার মানে দেখ আমার ছেলের ওপর যে বাবার টানটা আছে, মানে ছেলের মানে ও কিন্তু মানে অন্তরেও ঠিক একটা অনুভব করেছিল আমার বাবার অতৃপ্ত ভাবটা কিন্তু রয়ে গেছে, বাবাকে কোনোভাবে বাবা কিন্তু ওই খাওয়াটা নিয়ে বাবাকে অতৃপ্ত আছে, যার জন্য বাবা কিন্তু একটু বাবাকে খাওয়ার আমাকে দিতেই হবে, ওর মনে হয়েছিল। ও তখন মাকে বলছে, মা দেখলে তো যে আমার কেন আমি বলছিলাম যে বাবার কিন্তু তৃপ্ত বাবা খেতে চেয়েছে, বাবার মনে একটা অতৃপ্ত বাসনা বাবা রয়ে গেছে, তার জন্য কিন্তু আমি 2 মাস বাদে কালকে থেকে তোমাকে আমি বলে যাচ্ছি মা এই রান্নাগুলো করো, এই রান্নাগুলো করো। ও তখন প্রচণ্ডভাবে কাঁদছে আর বলছে যাক তোর জন্য তোর বাবার যে শান্তি হয়েছে, এটা যেই খাক না কেন, যেভাবেই আসুক তোর বাবা, যে তোর বাবা যে খেয়ে গেছে আমি ভীষণভাবে শান্তি পেয়েছি। ও বলছে জানিস তারপর থেকে আমি এখন ভেবে নিয়েছি যখন ওর ছেলে যেটা বাবাকে নিয়ে ভাববে আমি জানবো ওর বাবা ওর সঙ্গে এখন তাহলে আছে। কারণ আরও কয়েকটা ব্যাপার ও আমাকে ঘটনাটা বলেছে, আজকে আর সেটা বলতে চাইছি না। ও যেহেতু বাবা এত ভালোবাসতো ছেলেকে, মানে ছেলে অন্ত প্রাণ ছিল, বাবা ছেলেকে হয়তো মানে ভুলতে পারছে না। যদিও সেটা আমি বললাম দেখ সবসময় মৃত মানুষ কিন্তু এত ছেলের কাছে বা কাউকে এত ভালোবাসাটাও আবার ভালো কিনা আমি জানি না, তবে যাই হোক ভেবে নেব আমরা, পরিষ্কার মাথাতে আমার যা আসে, বাবা কখনো বাবা মা সন্তানকে কখনো ক্ষতি করতে পারে না। যাক তুই যা চিন্তা করিস না, উনি খেয়ে গেছেন, ওনার আত্মা শান্তি পেয়েছে, যখন ভবিষ্যতে আবার তোর ছেলের কিছু মনে হবে তখন সেইভাবে দিয়ে আসবি, আর 1 বছরের কাজ তো যা করে সেটা করবি। তা এই ছিল আমার সেকেন্ড ঘটনা। তাহলে আজকালকার দিনে তো এই ঘটনা ঘটে, আমরা যে বলি আত্মা নেই ওটা নেই, ভুল ভাল, মানা না মানা যার যা নিজস্ব ব্যাপার, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে আমার একটা ভীষণ ক্লোজ একটা মানে বন্ধু জীবনে আর কি, সে আমাকে ঘটনাটা বলেছে, এই সপ্তাহ 2 আগে ঘটনা বলছি। যাই হোক এটা আমার সেকেন্ড ঘটনা। এবার আসবো আমি থার্ড ঘটনা। কেমন লাগলো সবার? অরিজিৎ মজুমদার সত্যি ভয়ের থেকেও অনেক বেশি টাচি, একদম। আচ্ছা কুহেলি দেখছো, থ্যাংক ইউ কুহেলি। নূপুর দাস বলছেন যে ওনার প্রিয় খাবারগুলো দিয়ে খুব ভালো হয়েছে, একদম। কারণ কি বললাম তো যে ওনার মনে হয়েছিল, কারণ যেহেতু খাবার জন্য ওনার মৃত্যুর আগে এগুলো খেতে চাইতেন, উনি কিন্তু খেতে পারেননি, আর বয়স বেশি না, তার ফলে একটা অতৃপ্ত ব্যাপার তো আছেই, সন্তানের জন্য একটা। অঞ্জলাদি কি বলছো? কিছু তো একটা আছে, সেটা হলো বিশ্বাস, একদম ঠিক বলেছো। মানে তো মানে 110% যেটা বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস অবিশ্বাস তো যার যা নিজস্ব, আমি আগেই বলি। তবু আমার যেটা জানা বা আমার খুব ক্লোজ, তোমাকে তো আমি বলেছিলাম যার কথা আমি বলছি, যে কিছুদিন আগে তুমি তো জানো অঞ্জলাদি যে
তার বাড়ি আমি গেছিলাম। আমার যে বন্ধুর হাজব্যান্ডটা মারা যায় তার ঘটনাটা, ছেলের ঘটনাটা আমি বললাম, তার ঘটনাটা। যাই হোক, এটা হলো খুব মানে একটা সেকেন্ড ঘটনা, টাচি ঘটনা অবশ্যই। আচ্ছা, আমি কল্পনা পাল বলছি হাই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখছিও না। আমি এখন যেটুকু দেখতে পেলাম পরে আমি অ্যান্সার দেবো। আমি এবার চলে যাচ্ছি থার্ড ঘটনায়, কারণ দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, থার্ড ঘটনাটা আমাকে পাঠিয়েছেন। ঘটনা অনেক আছে তো, সময়টা কম, সে চটপট বলছি, ঠিক আছে? আচ্ছা, অতনুবাবু আমাকে ঘটনাটা পাঠিয়েছেন। আচ্ছা, কে আমি পরে বলবো। অতনুবাবু একজন মানে ইউটিউবেও দেখেন এবং আমার এই অনুষ্ঠানগুলো উনি সবসময় হয়তো ফেসবুকে দেখেন না, কিন্তু উনি ভীষণভাবে আমাকে ফলো করেন এগুলো, ঠিক আছে? উনি আমাকে অনেকদিন ধরে দিয়ে রেখেছেন ঘটনাটা, বলে রেখেছে, জানিয়ে রেখেছেন। আমি সেটা বলতে পারিনি, আজকে বলছি। ঘটনাটা খুব মানে বেশ বেশ একটা ভয়ের ব্যাপার। সেটা হলো অতনু অঞ্জুলাদি বলছেন, একদম হ্যাঁ, একদম ঠিকই বলেছো। আচ্ছা, অতনুবাবু যে ঘটনাটা আমাকে বলছেন, ঘটনাটা কিন্তু বেশ কিছুদিন, মানে অনেক বছর আগের ঘটনা। মানে তখন মানে ওনার বাবার বাবার এক বন্ধু, মানে বন্ধু বলতে উনি বলছেন কাকা, মানে খুব নিজের মতনই কাকা। ওনারা যেখানে থাকতেন আগে, এখন তো অতনুবাবুরা চলে এসেছেন কলকাতাতে, চলে এসেছেন, কিন্তু ওনারা তখন সে সময় থাকতেন একটা গ্রামের একটা, আমি জায়গাটার নাম এই কারণে বলবো না, যেহেতু আমি যে জায়গার ট্রেনের ঘটনাটা বলবো সেটা কিন্তু শিয়ালদা থেকে যাতায়াত করেন প্রচুর লোক, আজও করেন, রেগুলার বেসিসে করেন। সেই জন্য সেই ট্রেনেই করেন, যার জন্য এই ট্রেনের নাম বা এগুলো তো বলাটা যায় না। কিন্তু ঘটনাটা অতনুবাবুর মানে যেখানে থাকতেন আগে, যারা উনি যখন থাকতেন, এটা ঘটনাটা প্রায় ধরুন 25 বছর আগের ঘটনা, 20-25 বছর আগের ঘটনাই বলছি আমি। তখন অতনুবাবুর বাবার যে বন্ধু একজন ওখানে থাকতেন। কলকাতা থেকে বেশ যাতায়াত করতে, আমি এটুকু বলে দিচ্ছি, ট্রেনে যাতায়াত করতে মোটামুটি কিন্তু ঘন্টা, খুব দূরে না হলেও ঘন্টা 2-1 লাগে। 2 ঘন্টা যাতায়াত করতে সময় লাগে, মানে যেতে 2 ঘন্টা লাগে বা আসতে 2 ঘন্টা লাগে, ট্রেনে বলছি আমি। ওখানে ওনার এই ভদ্রলোকের একটা ব্যবসা ছিল। ওই ব্যবসার কাজেই 2 সপ্তাহ অন্তর ওনাকে কলকাতায় আসতে হতো, মানে জিনিসপত্র অর্ডার দিয়ে যেতেন, সেই মালপত্র চলে যেত। তারপর উনি ওখানে আবার, মানে শাড়ির ব্যবসা ছিল, কাপড় শাড়ি এগুলো ব্যবসা ছিল। শুধু শাড়ি বললে ভুল হবে, মানে বিভিন্ন ধরনের তখনকার দিনে তো মানে সমস্ত কিছু, রেডিমেড পোশাক টোশাক থাকতো, মশারি থাকতো, তারপরে লেপের মানে ওয়ার টাইপের জিনিসগুলো হয় না, এগুলো থাকতো, বালিশের ওয়ার, এগুলো সব বিভিন্ন জিনিস থাকতো। তা উনি কলকাতাতে আসতেন, এসে অর্ডার টর্ডার দিয়ে যেতেন, সেই মালটা পৌঁছে দেওয়ার লোক থাকতো। উনি যেদিনকে আসতেন 2-3 সপ্তাহ অন্তর একবার করে কলকাতাতে, যেতে যেতে না রাত্রি হয়ে যেত। মানে সকালে আসতেন, ফিরতে ফিরতে ওনার রাতের ট্রেন, প্রায় ধরুন 11টা 10:30 এরকম ট্রেন ধরতেন। আর সেই ট্রেনটা ওনার ওখানে পৌঁছতে পারে ন্যাচারালি কি হতো, 12টা, কখনো 12:30 হয়ে যেত। আমার প্রায় ধরা যেতে পারে লাস্ট ট্রেনে। এরকমভাবে একদিন উনি যাচ্ছেন, লাস্ট ট্রেনেই মোটামুটি 11:30, তো 11টা করে এখান থেকে ট্রেনটা ধরেছেন, 11:30 না ট্রেন চলছে শিয়ালদা থেকে। যেতে যেতে মানে শীতকাল ছিল, যেতে যেতে মোটামুটি কি হয়েছে, ফাঁকা, আস্তে আস্তে লোক, যে কটাই লোক ছিল, নামতে 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 ট্রেনটা খালি হয়ে গেছে। উনি যেখানে নামবেন তার মোটামুটি এই আধা ঘন্টা আগে উনি দেখছেন, হঠাৎ ওনার চোখে পড়ে উনি যেখানটা বসে আছেন ট্রেনে, তার মানে যে কামরা যেখানটা উনি বসে আছেন, একদিক দিয়ে যে ওঠে আর একদিক দিয়ে নাবার, ওই পিছনের দিকে, মানে ওই কম্পার্টমেন্টেরই প্রায় শেষ দিকটায় একজন কাপল, মানে একজন ভদ্রমহিলা, একটা ভদ্রলোক বসে খুব কথা বলছেন, গল্প করছেন। করতে করতে উনি অনেকক্ষণ খেয়াল করেছেন, করতে করতে না ওনার একটা ঘুম পেয়ে গেছে, যা হয় শীতের দিন, লাস্ট ট্রেন, সারাদিন খাটাখাটি, উনি একটু ঝিমিয়ে পড়েছেন। পড়তে পড়তে উনি হট করে দেখছেন যে ওই মানে ট্রেনটা খালি হওয়াতে দেখছেন উনি বসে আছেন এখানে, আর ওরা দুজন, মানে এই অতনুবাবু বলছেন যে ওনার এই যে কাকা ভদ্রলোক তিনি বলেছেন যে ওই দুজন ভদ্রলোক নাকি ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ ঝগড়া টাইপের কিছু একটা নিজেদের মধ্যে চেঁচামেচি করছে, মানে কথা কাটাকাটি করছে। আর ট্রেনটা রাত্রিবেলা, মানে স্পিডে ট্রেন চলছে। আর সব থেকে বড় কথা কি, ওই ট্রেনটা হয় না গ্যালাপিং ট্রেন হয় না, মানে হয়তো এক স্টেশন দাঁড়ায়, তারপরে আবার হঠাৎ গিয়ে ব্যারাকপুর দাঁড়ালো, ব্যারাকপুরে পরে গিয়ে নৈহাটি দাঁড়ালো, এরকম যে ট্রেনগুলো হয় না, মাঝখানে দাঁড়ায় না,
এরকম কোনো একটা ট্রেনে উনি উঠেছিলেন, আমি ট্রেনটার নামটা বলছিলাম। এবার কি সেই ট্রেনে ওঠার মানে ফলে কি হয়েছে, ট্রেনটা খুব জোরে, যেখানে একটা জায়গা থামছে তারপর বেশ জোরে চলছে, উনি শুনতে পাচ্ছেন না যে কি নিয়ে ঝগড়া বা কি চেঁচামেচি করছে, কিন্তু দুজনে প্রথমত কথা বলছিল দেখেছেন, তারপরে হঠাৎ ওনার ঘুমটা ভাঙে ওদের চেঁচামেচির আওয়াজে, ওনার ঝিমুটা ভেঙে যায়। তখন উনি দেখছেন যে ওরা ওরকম ঝিমাচ্ছে, আমি উনি ঝিমাতে বলতে আমার ঘুমটা শিখেছিল, ওরা গল্প করছিল তখন দেখেছি ঘুমের আগে, এখন আবার ঝড়ে হাঁটি করছে, কারা না। তখন একটু সজাগ হয়ে ভালো মতো দেখতে মানে চেষ্টা করছেন খেয়াল করার জন্য ওরা কি করছে, ওরা মানে কি হয়েছে ওদের মধ্যে। ট্রেনে না আর ওই জায়গাটা, ওই কম্পার্টমেন্টটায় ওই পোর্শনটা আর কেউ নেই, উনি এই পাশটায় আর ওই দূরে ওরা বসে আছে। একসময় উনি দেখছেন যে ওরকম কথা কাটাকাটি করতে করতে ওরা দুজন উঠে আসে, উঠে এসে উনি যেখানে বসেছিলেন তার থেকে প্রায় 10 হাতের মধ্যে যে দরজাটা করেছে, ওই দরজার লোহার গেটটা ধরে দুজনেই দাঁড়িয়ে আছে। ওখানে ওরা দুজনে ঝগড়াঝাটি শুরু করেছে, মানে প্রচন্ড পরিমাণে। উনি ভাবছে আমি এবার বলি গিয়ে যে আরে বাবা আপনারা দরজার সামনে দাঁড়িয়ে কেন ঝগড়াঝাটি করছেন, এবার ট্রেনটা চলছে কোনো মতে হাত পাশ করে তো পড়ে যাবেন। বলছে আমি বলতে যাবো যে আপনারা এরকম কেন করছেন, মানে রীতিমতো ওরা মানে ধুন্ধুমান নিজেদের মধ্যে শুরু করে দিয়েছে। বুঝতে তো উনি পাচ্ছেন না যে ওরা হাজবেন্ড ওয়াইফ নাকি ওনারা কে, কিন্তু একটা পুরুষ একটা মহিলা, মোটামুটি মানে 40 ঊর্ধ্ব দুজনেরই বয়স এরকম একটা উনি বলছেন। এবারে বলছে ওরকম করতে করতে উনি যখন গিয়ে থামাতে যাবেন বা কিছু বলতে যাবেন, বলতে বলতে ওরা দুজন ট্রেন থেকে ঝাঁপ দেয়, এবং ঝাঁপ দিয়েই হাত ফসকে পড়ে যাক বা ঝাঁপ দিক বা কেউ কাউকে ধাক্কা মারুক, যেহেতু ওই 1-2 সেকেন্ডের মতো ব্যাপারটা হয়ে গেছে, আর উনিও ওই ব্যাপারটার জন্য তো কোনো তৈরি ছিলেন না, উনি প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যান। গিয়ে উনি নিচু হয়ে দেখতে যান যে কোথায় পড়লো, কি হলো, আর ট্রেনটা ওইভাবে ছুটে যাচ্ছে গ্যালাপিং ট্রেনটা, আর দুজন ওরম পড়ে গেল। উনি না প্রচণ্ড ঘাবড়ে গেছেন, ট্রেনে উনি একা, সরি। তখন উনি ভয় পেয়ে গিয়ে থরথর করে কাঁপছেন, কাউকে দেখতেও পারে, এবার সব থেকে বড় কথা পড়ে গেল, কোনো চিৎকার মানে কিচ্ছু উনি শুনতেও পাচ্ছেন না। তো উনি ভাবছেন ট্রেনটা চলছে, কোথা দিয়ে আর শুনতে পাবো। এবার যখন নেক্সট স্টেশনটা এসেছে তখন মানে ওনার নাবা স্টেশনটা এসেছে, উনি তখন নেমে গেছেন। নেমে গিয়ে কোনো অত রাত্রি কোনো মতো ওনার একটা জায়গাটা ওনার সাইকেল থাকতো, সেই সাইকেলটা নিয়ে উনি বাড়ি যেতেন। সেইখান থেকে উনি প্রতিদিনই যখনই যেদিনকেই উনি আসতেন, যে 15 দিন বা 20 দিন অন্তর, ওই ওনাকে বলা থাকতো ওনার কাছে সাইকেলটা নিতে, নিয়ে খুলে উনি বাড়ি যেতেন। যথারীতি ওনার কাছে জল টল খেয়ে একটা শরীরটা বলছে কী হয়েছে আপনার, ঘটনাটা বলছে আমি আর পারছি না, এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আমার শরীরটা কিরকম লাগছে জানেন তো, বলে উনি তখন সাইকেলটা নিয়ে কোনো মতো বাড়ি চলে গেছে। গিয়ে বাড়িতে গিয়েও উনি ওনার মিসেসকে ঘটনাটা বলেছেন। তো ওনার মিসেস বলেছে ঠিক আছে ছেড়ে দাও, ওটা নিয়ে মনে কিছু এনো না, ন্যাচারালি একটা অ্যাক্সিডেন্ট দেখলে তো লোকের খারাপ লাগেই, কিন্তু কি হয়েছে সেটা উনি বুঝতে পারেননি। এইভাবে তো সেই রাতটা কেটে গেছে। তা উনি পরের দিনকে যথারীতি সকলকে বলেছেন, বলার পর খোঁজ খবর নিয়েছেন যে আগের যেহেতু স্টেশনটাতেই ঘটেছিল, স্টেশনটার নাম আর বললাম না, তারপরেই ওনার নাবার জায়গাটা ছিল, মানে ওই তার মাঝখানে স্টেশন দুটোর মাঝখানেই ওই ঘটনাটা পড়েছিল। উনি ভাবছেন পরের দিন সবাইকে বললেন, সকালবেলা স্টেশনে এসছেন, খবর নিলেন যে কোনো এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা কেউ জানে কিনা বা শুনেছে কিনা আগের রাত্রে। তো উনি দেখলেন যে যাকেই বললেন এই ঘটনাটা উনি দেখলেন যে কেউ জানে না। তো উনি ভাবলেন হয়তো অনেকটা স্টেশন আগে, হয়তো মানে জাস্ট আগের স্টেশনে তো গ্যালাপিং ট্রেন মানে 2-3টে স্টেশন পরে থামবে, তার মাঝখানে হয়তো কেউ জানে না ওইদিকে ঘটনাটা ঘটে গেছে, আমি আর কি করে জানবো, আমার স্টেশনে তো না জানাটাই কথা। উনি ব্যাপারটা নিয়ে আর গায়ে করেন ওনার, কিন্তু ওনার মাথার মধ্যে না ওদের মুখ দুটো ভীষণ ভাসছিল, কারণ অনেকক্ষণ ধরে যেহেতু উনি শিয়ালদা থেকে যখন উঠেছিলেন তখন তো খেয়াল করেননি, যখন ট্রেনটা ফাঁকা হয়ে যায় ওই দুটো কথাবার্তা বলছিল, তারপর ঝগড়া শুরু করে, সবটাই তো উনি ফলো করেছেন। ওনার চোখে না দুটোর মুখ পরিষ্কার ভাসছে, এরকম জল জ্যান্ত মানুষটা মারা গেল, হয়ে গেল, ব্যাপারটা মিটে গেল। আস্তে আস্তে যেটা আমি বলছি, বারবারই বলছি, আস্তে আস্তে ঘটনাটা ফিকে হয়ে যায়, সময়ের তালে তালে মানুষের সব কিছুই মাথা থেকে আস্তে আস্তে মিটে যায়, চলে যায়। ওনারও তাই হয়েছিল। তারপর আবার মোটামুটি মাসখানেক বা তার মাঝখানে উনি 2বার গেছেন, মানে কলকাতায় গেছেন, গিয়ে যা ওনার ব্যবসার কাজকর্ম করে চলে এসেছেন। তারপরে প্রায় মানে শীত, এটা শীত পড়ার আগে, মানে জাস্ট পড়বে ঘটনা, তখন
ডিসেম্বর মাস নাগা হয়েছে। তারপরে আবার ফেব্রুয়ারি মাস, মানে 2-3 মাস পরে ফেব্রুয়ারি মাস নাগাদ ওনার আবার এক যখন যাচ্ছেন, এর মাঝখানে উনি 2-3 সপ্তাহ অন্তর অন্তর কলকাতা আসেন ব্যবসার কাজে। ঠিক ফেব্রুয়ারি মাস নাগাদ আবার তখন ঠান্ডাটা বেশি আছে কমে এসছে। ওরকমভাবে উনি আবার একদিনকে এরকম রাত্রির ট্রেনে উনি আসছেন। সেই দিন ওই ট্রেনটায় যখন ওনার তো এরকম 11টা নর্মাল হয়, 11টা 11:15 লাস্ট ট্রেন মোটামুটি উনি ধরেন। এরকমও হয়েছে শেষ ট্রেন ধরেছেন, মানে কেউ লোক নেই এরকম দিনে উনি গেছেন, ভীষণ সাহসী, কারণ আসতে হতো কাজে। উনি ট্রেনে উঠেছেন, উঠে আবার ওইভাবে আসছেন। আস্তে আস্তে মোটামুটি যা হয় ওনার দূরত্ব তো এতটাই বেশি, প্রথমে উঠতেন প্রায় ওই যে লোকাল ট্রেনটা উঠতেন প্রায় শেষে উনি নামবেন, আর লোক থাকে না, নর্মালি লোক থাকে না। 9টা 10টার পরে ওরকম 11টা 11:30 12টার সময় লোক থাকবেই না, সব লোকই মোটামুটি নেমে যায়। যথারীতি উনি একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে, মানে অনেকগুলো স্টেশন যাওয়ার পরে, মানে প্রায় 45-50 মিনিট হওয়ার পরে ট্রেনটা খালি হতে হতে বেশ খালি হয়ে গেছে। রোজকার মতনই ওনার ঝিমুনি এসে আসে, উনি ঘুমিয়ে পড়েন, এরকম হয়। উনি জানেন ট্রেন শেষ, থামবে, তখন আমি নামবো, চিন্তা নেই। উনি সেদিনকে হঠাৎ দেখছেন যে উনি যেখানে বসে আছেন ট্রেনটা খালি হয়েই গেছিল, ওনার ঠিক জাস্ট এবার দূরে না, জাস্ট একটা এরকম মানে যে এরকম বসা, তার মাঝখানে মুখোমুখি যে সিটগুলো থাকে তার ঠিক পিছনে যে সিটটা থাকে, মানে 1 2 3 4, মানে উনি 1 নম্বর রোতে আর জাস্ট 4 নম্বর রোতে, মানে কিন্তু মুখোমুখি, পিঠটা কিন্তু ঠিক উনিও যেরকম বসে আছেন, দুজন ভদ্রমহিলা ঠিক মুখোমুখি দেখছেন উনি বসে আছেন। ওদের দিকে চোখ পড়তেই উনি বলছেন যে ওই কাকাটি বলেছিল এই অতনুবাবুকে যে আমার ওদের দিকে চোখটা পড়তে ঘুমটা ভেঙে আমার না মানে মনে হচ্ছে ওই শীতকাল, তখন তো আছেই ভালোই শীতকাল, ফেব্রুয়ারি মাস মোটামুটি, বলছে আমার শীতের মধ্যে যেন শরীরটা দিয়ে না হঠাৎ করে ঘাম শুরু হয়ে গেল। তখন আমাদের তো স্বাভাবিক মনে হচ্ছে, আমি বললাম কেন হঠাৎ একটা লোক পেয়ে ওনার ওরকম হলো কেন? বলছে বিশ্বাস করবে না, উনি বলছেন আমার তখন ওই কাকু বলেছিলেন অতনুবাবুকে, মানে তখন ওনার ওই দুজনকে দেখে ওনার হাত পা থরথর করে কাঁপছে আর শরীর দিয়ে অসম্ভব ঘাম বেরোচ্ছে। আর ওনাকে দেখে, ওদেরকে দেখার পরে আর মিনিট 5-এর মধ্যে উনি ওনার সিট ছেড়ে উঠে পড়েছেন। উঠে পড়ে উনি এক দরজার সামনে, মানে যেখানে নামবে, মানে যে নাবার ওই ইয়েতে, মানে গেটের কাছে ট্রেনের, মানে দরজার লোহার রডটা ধরে উনি দাঁড়িয়ে আছেন। বলছে মনে হচ্ছে না আমি মানে মাথা ঘুরে পড়ে যাবো বাইরে। বলছে আমি শক্ত করে ধরে আছি, কেন না এর পরের স্টেশন যেটাতেই আসবে না কেন আমি সেখানে আগে নেমে যাবো, আমি 1 মুহূর্ত আর ট্রেন থাকবো না। তখন মানে আমি বললাম অতনুবাবুকে যে উনি এরকম ভয় পেয়ে গেছিলেন? বলছে হ্যাঁ। আর সব থেকে আরেকটা কথা বলে রাখি, উনি যে ট্রেনটার কথা আমি বলছিলাম, এই গ্যালাপিং ট্রেনটাই উনি ধরতেন। কেন ধরতেন? কুইক যাওয়া যেত, কারণ কি ওই সময় রাতে যদি অন্য ট্রেন ধরেনও, তাহলে যদি ব্রেক করে যান ওনার সময়টা অনেক লেগে যাবে। এমনি 1.5-2 ঘন্টা রাস্তা, অতটা রাস্তা, তারপর যদি ব্রেক করেন তারও সময় লাগবে, সেজন্য ওই ট্রেনটা ধরার চেষ্টা করতেন। আর এই ট্রেনটা যেহেতু সবাই ওঠে না, ওই ট্রেনগুলোতে সাধারণত কি মানুষ তো ওঠে না, অল স্টপেজ ট্রেনে কিন্তু লোক থাকে, কারণ সব স্টেশনে থামবে, কিন্তু এই ট্রেন সাধারণত কিন্তু লোক কম ওঠে, কারণ সবাই তো উঠবে না। আর ইনি আর কি সুবিধা, স্টার্টিং অ্যান্ড ফিনিশিং ওনার সুবিধা হতো। তাই উনি ভাবছেন কখন এর পরের স্টেশন আসবে, ওনার স্টেশন জাহান্নামে যাক, উনি বলছে আমি সেখানে লাফ দিয়ে পালে নেবে যাই, এরকম একটা অবস্থা। ছতরে আমি কাঁপছি ওই ভদ্রমহিলাদেরকে দেখে। তারপরে একটা স্টেশন যে এসেছে, আসা মাত্রই উনি মানে ট্রেনটা কোনো মতে মানে যেই একটু স্লো হয়েছে, কি মানে যতটা মানে নাবা যায়, মানে স্টেশনে ট্রেনটা থেমেছে, একদম থামেনি তখনও, মানে তখনও গতি আছে, উনি ট্রেন থেকে লাফ মেরেছে প্ল্যাটফর্মের মধ্যে। এবং তখন কি হয়, মানে অত রাত্রেও যে সমস্ত লোকাল যে দোকানদারগুলো থাকে, মানে প্ল্যাটফর্মে কিছু দোকান থাকে না, সেই দোকানদারগুলো তখনও কিছু থাকে প্রতিদিনই, তারা বন্ধ করে যায়, শেষ মানে লোক যাবে তাদের জন্য কিছু, তাদের প্রত্যেকদিন কিছু খরিদ্দার থাকে, ওরা কিছু লাস্ট ট্রেনের জন্য ওয়েট করে, সেরকম কিছু দোকান 2-1টা খোলা ছিল। ওনাকে ওরকমভাবে লাফ দিয়ে নেবে হুমড়ি খেয়ে থবড়ে পড়তে দেখে
তারা চলে এসেছে সঙ্গে সঙ্গে। আর যেহেতু সেই স্টেশনটা আবার ছিল একটা জাংশন ছিল, তারা এসেছে, এসে সঙ্গে সঙ্গে তাকে বলে কী হলো, আপনি পড়ে গেলেন, মানে আসলে যা হয়, আপনি কি পড়ে গেছেন, কী হয়েছে? তখন উনি কথা বলতে না পেরে শুধু ট্রেনের মধ্যে এরকম করে আঙুল দেখাচ্ছেন, কোনো কথা বলতে পারছে না। তখন ওরা সকলে ট্রেনটা দেখছে, মানে ওই কম্পার্টমেন্টটা তাকিয়ে দেখে বলছে কী হয়েছে, কী আছে ভেতরে। তখন উনি কথা না বলতে পেরে কোনো মতে উঠিয়ে যখন দাঁড় করিয়েছে, ওই 1 মিনিটও নয়, কয়েক সেকেন্ডের মধ্যে উনি এরকম দেখানোতে তখন সবাই বলছে যে কেউ তো নেই, কে, কি হয়েছে, আপনার ভেতরে তো কেউ নেই, ফাঁকা তো। তখন ওনাকে না মানে মানে উনি কিন্তু ওই পড়ে যাওয়ার সেকেন্ডের মধ্যে, কিন্তু মানে এই নয় যে অনেকক্ষণ, মানে ট্রেনটা তখন 1-1.5 মিনিট 2 মিনিট থামে, জাংশন একটু বেশিক্ষণ থামে, 1-2 মিনিট থেমেওছে ট্রেনটা। তার আগেই কিন্তু ওনাকে তুলে দাঁড়াতেই উনি মানে কোনো কথা না বলে শুধু এরকম করে দেখিয়েছে। ওরা সঙ্গে সঙ্গে দেখছে ট্রেনটা পুরো ওই কম্পার্টমেন্টে একদম ধুধু করছে, ফাঁকা, কেউ নেই। তখন ওরা প্রশ্ন করেছে কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? তখন বসিয়ে তাদেরকে জল টল দিয়েছে, মাথায় হাত দিয়ে বলছে যে এখানে দুজন ছিল, সেই দুজন ছিল, বলছে এই দুজন কে ছিল, কাকে দেখেছেন? আমরা কিন্তু দেখেছি কেউ নেই, আপনি পড়া মাত্রই কিন্তু আমরা যখন দেখলাম ওই কম্পার্টমেন্ট কিন্তু ফাঁকা। আমি আবার ভাবলাম যে আপনি বোধহয় পড়ে গেছেন কোনোভাবে না দেখি। বলছে না, ওখানে যে দুজনকে আমি দেখেছিলাম তাদের আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ট্রেনটা ফাঁকা হয়ে আসছিল যখন, তখন আমার ঘুম পেয়ে গেছিলো। হঠাৎ আমার কথার আওয়াজে আমার চোখটা খুলে যায়, আমি ঘুম ভেঙে দেখি দুজন ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছে আমার ঠিক 2 রো পরে আমার মুখোমুখি। তারা কথা বলছে এবং তারা খুব হাসাহাসি করছে, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভয়টা এতটাই পেয়ে গেছিলাম, কারণ কি এই দুজনকে আমি প্রায় মাস 2 আগে একটা ঘটনা আমার ঘটেছিল, ট্রেন থেকে দুজন পড়ে গেছিল, পড়ে তারা মারা গেছিল। নিশ্চয়ই তারা, কেন ওই চলন্ত ট্রেন থেকে পড়ে কেউ বাঁচতে পারে না, সেইভাবে তাদের মুখটাই কিন্তু আমি দেখেছিলাম এইখানে। আমার তাদের মুখ আমার আজও চোখের সামনে পরিষ্কার। আর সেই ভদ্রলোক ভদ্রমহিলার মুখ কিন্তু দেখেছি আমি এই মানে আজকে এই মাত্র দেখলাম, এবং তারা কিন্তু বসে আছে হাসাহাসি করছে। সেই দিন তারা ঝগড়া করেছিল, ঝগড়া করে তারা কিন্তু এরকমভাবে মানে চলন্ত ট্রেনে কিন্তু তারা ওরকমভাবে পড়ে গেছিল। আর সেইভাবে যেভাবে ওরা পড়ে গেছিল সেভাবে কোনোভাবেই তারা বাঁচতে পারে না। তখন এরা বলছে যে আপনি ঠিক জানেন, ঠিক এরকম বলছে। তখন বলছে হ্যাঁ। বলছে কোন জায়গায় হয়েছিল বলুন তো? বলছে আমি এরকম জায়গায় নামি, এই স্টেশনে আমি নামি লাস্ট এখানে, আর ঠিক তার আগে যেখানটায় ট্রেনটা থামে তার মাঝে মিডলে হয়েছিল। তখন মানে এই যেখানটায় আজকে উনি মানে লাফ দিয়ে নামলেন আর কি, ঠিক তার পরে যে স্টেশন মানে থামতো এই ট্রেনটা, সেখানে কিন্তু উনি যেতেন, কিন্তু আজকে আর সেই অবধি উনি যেতে পারেন, উনি এখানে লাফ দিয়ে নেমে পড়েছিলেন। তখন বলছে এই স্টেশন আর আমার বাড়ির স্টেশন মানে এন্ড স্টেশনের মাঝেই কিন্তু ঘটনাটা ঘটেছিল। তখন ওনাকে বাকি লোকরা বলল যে আপনাকে এখন যে কথাগুলো বলছি আপনি ভয় পাবেন না, কিন্তু এই ট্রেনটাকে চেষ্টা করবেন, আপনি কি রোজ দিয়ে আসেন? বলো হ্যাঁ, আমি এরকম আমার বলেছে, আমার ব্যবসা এরকমই, রোজ না হলেও মাসে অন্তত 1-2 বার তো আসি আমি, আর এই ট্রেনে কিন্তু আমি আসি। কিন্তু সেই ঘটনা 2 মাস বাদে আজকে আমি ঘটনাটা দেখলাম। বলছে এখানে 1.5 বছর আগে, তখন 2 বছর মানে 1.5 বছর আগে একটা এই ধরনের ঘটনা ঘটেছিল। একজন হাজব্যান্ড ওয়াইফ এরকমভাবে ট্রেনের মধ্যে তাদের একটা কোনো পারিবারিক সমস্যা চলছিল বা কিছু হয়েছিল, তাদের এই সমস্যার ঘটনাটা তারা ঠিক করেছিল হয়তো তারা এই জীবনটাকে রাখবে না, তারা বোধহয় হয়তো সেটা ভেবেই উঠেছিল বা যাই হোক, পরবর্তীকালে লোকে জেনেছিল তাদের ফ্যামিলি একটা খুব গন্ডগোল একটা চলেছিল আর কি। সে তারা ঠিক করেছিল যে আমরা দুজনেই একসঙ্গে মানে সুইসাইড করে আমরা মরে যাবো আর কি, আমরা এই জীবন আর রাখবো না, কারণ আমাদের কষ্ট যাতে আমাদের সাথে না হয়। যাই হোক, এইসব ভেবে ওরা তখন ঝাঁপ দেয় ওই এতে আর কি, ওই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। তারপর থেকে নাকি অনেকেই এই মানে কখনো মাঝে মাঝে কখনো অনেকেই নাকি এদের এই ধরনের 2 জন ভদ্রলোক ভদ্রমহিলাকে ঝাঁপ দিয়ে দেখেছে, গন্ডগোল করতে দেখেছে। এমনকি মানে ওরা নাকি দেখেওছে যে এমন কোনো মানে ঘটনা ওরা জানে কোনো মানুষকে নাকি ঠেলে ফেলে দিয়েছে, এরকমও নাকি ওরা দেখেছে। মানে ওই দুটো আত্মা নাকি এই ট্রেনটার মধ্যে নাকি এরকম রাত্রি হলে মানে এরকম 12টা বেজে গেলে 11টা বেজে গেলে মানে 12টা 1টা এরকম সময় মানে রাত্রি হয়ে গেলে ফাঁকা ট্রেন পেলে কখনো কদাচিৎ কিন্তু এই ধরনের নাকি উপদ্রব করে এবং তারা দেখে।
সেইটা উনি জানতেন না। উনি প্রথমটাকে তো পুরোটাই অ্যাক্সিডেন্ট ভেবে ছেড়ে দিয়েছিলেন, মাথা থেকে বেরিয়ে গেছিল। আজকে যখন ঘটনাটা জানতে পারলেন এবং দেখে ওনার এই শরীরের মধ্যে এরকম ঘাম বেরিয়ে গেল যে কী করে সম্ভব, সেই মুখগুলো কী করে আবার এত রাত্রে এলো, ওনার মনে ন্যাচারালি একটা প্রশ্ন জাগবেই। সেদিন ঝাঁপ দিয়ে পড়ে গেল, তারপরে যে বেঁচেও যদি থাকে ওইভাবে দুটো মুখই আবার সুন্দরভাবে 2 মাসের মধ্যে কী করে